ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তদের প্রার্থিতা বাতিলে কমিশনের প্রস্তাব ইতিবাচক বলছেন বিশিষ্টজনরা। তরুণদের জন্য কোটা রাখার প্রস্তাব ঘিরে সন্দেহ। বয়সসীমার একটা প্রস্তাব দেখলাম 21 বছর। এটা আমার মনে হয় অনেক বিতর্কের জন্ম দিবে। তরুণ সম্প্রদায়কে মাথায় রেখে কাজ করতে হবে। তরুণ সম্প্রদায়ের গুটি কয়েক বা একটা অংশকে মাথায় রেখে কাজ করতে হবে। ফ্যাসিস্ট সরকার সবচেয়ে অপমান করেছে মুক্তিযোদ্ধাদের, মন্তব্য রিজভির। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান ফারুকের। সাতক্ষীরা সীমান্তে 2 কিলোমিটার জুড়ে বিএসএফ এর সার্চ লাইট, সীমানা লঙ্ঘনের অভিযোগ যাচাই করে পদক্ষেপ নেওয়া হবে বলছেন জেলা প্রশাসক। গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাইট দিছে 20 থেকে 25 জন অন্তর 10 গজের মতো যদি আমরা ইন্ডিয়ার ভেতরে পাবো, ওরা ওই যে পোস্টটা করি ওই পোস্টটা সম্পূর্ণ বাংলাদেশের ভেতরে। যদি যেটা আন্তর্জাতিক সীমানা বা যে কনভেনশন যেটা আছে, তো ওইটা তো এর বাইরে তো কারো যাওয়ার সুযোগ নেই। রাজধানী সহ 5 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ছড়ল 9 জনের। গোপালগঞ্জ ও চট্টগ্রামে নিহত 6 জনই মোটরসাইকেল আরোহী। কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে ইসরায়েল ও হামাস। এর মধ্যেই গাজা জুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তদের প্রার্থিতা এবং দলীয় পদ বাতিলে কমিশনের প্রস্তাবকে ইতিবাচক মনে করেন বিশিষ্টজনরা। তবে সরকারের মেয়াদ 4 বছর করার প্রস্তাবে আছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশ্ন আছে, নির্বাচনে প্রতিটি দলে তরুণদের প্রার্থিতার জন্য 10 ভাগ কোটা এবং বয়স 21 করার প্রস্তাব নিয়েও। কাউকে বিশেষ সুবিধা দিতেই এ প্রস্তাব বলে সন্দিহান বিশিষ্টজনরা। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। শুধু শেখ হাসিনা সরকারের পতন নয়, গণ অভ্যুত্থানের বড় লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার। এর অংশ হিসেবে সংবিধান, নির্বাচন সহ 4 সংস্কার কমিশন নতুন রাষ্ট্র নির্মাণের সুপারিশ জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। সুপারিশে ক্ষমতার ভারসাম্য রক্ষায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রস্তাবে সায় আছে বিশিষ্টজনদের। অবশ্য সংসদের মেয়াদ 4 বছর, একই ব্যক্তিকে দলীয় প্রধান, সংসদ নেতা ও সরকার প্রধান না করার সুপারিশে মিশ্র প্রতিক্রিয়া আছে তাদের। আমাদের মতো উন্নয়নশীল দেশে যখন সরকার গঠন করে তখন তাদের পেছনে একটা বড় তাড়না থাকে। উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখিয়ে যেতে হবে তাদের আমলে, তাদের মেয়াদে। তো এইটা করতে গেলে 4 বছর যথেষ্ট না। 5 বছরের বেশি যেহেতু পৃথিবীর কোনো দেশে ওইভাবে নাই, সেই হেতু মানে যেটা 5 বছর ছিল সেটা রেখে দেওয়াটাই বোধহয় উত্তম হবে। সুনির্দিষ্টভাবে দ্বিকক্ষ বলেছে, কিন্তু কিভাবে নির্বাচনগুলো হবে, ওখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে, কারা ওখানে যাবে, পেশাজীবী গোষ্ঠী আছে, সার্বিক প্রক্রিয়া তাদেরও এক ধরনের অ্যাকোমোডেট করা হলো। প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি সেখানে মানে সুপারিশ করা হয়নি। একবার 3 মেয়াদ 4 মেয়াদ যদি একজন প্রধানমন্ত্রী থাকে, শেখ হাসিনা তো একদিকে 3 মেয়াদ ছিলেন, 1 মেয়াদ 4 মেয়াদ তো তার পরে ছিল, 5 মেয়াদ তার চলছিল। তো এই অবস্থায় আমরা যেটা দেখি যে স্বৈরতন্ত্র হওয়ার একটা বিপদ সৃষ্টি হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজা হলে প্রার্থিতা ও দলের পদ না রাখার সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। এই প্রস্তাবকে ইতিবাচক মনে করেন বিশিষ্টজনরা। অভিযুক্ত এবং প্রমাণিত যারা দোষী, তাদেরকে এই রাজনৈতিক এবং নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখাটা আমার মনে হয় এটা একটা সার্বজনীন গ্রহণযোগ্যতা আছে। এবং এদেরকে যদি নির্বাচনে বার করা হয় তাহলে যে খুব বেশি সমস্যা হবে বলেও আমার মনে হয় না। তবে নির্বাচনে প্রার্থিতার বয়স 21 বছর এবং মনোনয়নের ক্ষেত্রে তরুণদের জন্য 10 ভাগ কোটা রাখার সুপারিশকে সন্দেহের চোখে দেখছেন তারা। বলছেন, ক্ষমতায়নের নামে কিছু তরুণকে সুবিধা দেয়া যাবে না। সংসদের
প্রার্থী হতে পারবেন তাদের বয়সসীমার একটা প্রস্তাব দেখলাম 21 বছর। এটা আমার মনে হয় অনেক বিতর্কের জন্ম দিবে। এটার উদ্দেশ্যটা কি ঠিক পরিষ্কার নয়। তরুণ সম্প্রদায়কে মাথায় রেখে কাজ করতে হবে। তরুণ সম্প্রদায়ের গুটি কয়েক বা একটা অংশকে মাথায় রেখে কাজ করলে হবে না। 21 বছর প্রার্থী, এইটাও আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হয়। যে MA পাস করতে আপনার প্রয়োজন হয় 23 বছর, একেবারে স্বাভাবিকভাবে লেখাপড়া করলে, স্বাভাবিক বয়সে লেখাপড়া করলে। বাস্তব অবস্থা বিবেচনা করে সংস্কারের সুপারিশ কার্যকর ও নির্বাচনের উদ্যোগ নেয়ার প্রস্তাব দিয়েছেন দেশের এই দুই জ্যেষ্ঠ নাগরিক। নির্বাচনের মাধ্যমে এমন আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শেখ পরিবারের রক্ত থাকায় লন্ডনের মন্ত্রী হয়েও দুর্নীতি ছাড়তে পারেনি টিউলিপ সিদ্দিক, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ATM খালেদের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের দুর্নীতির বর্ণনা করে শেষ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সরকার উন্নয়নের কথা বলে টাকা পাচার করেছে। ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়েও কথা বলেন তিনি। কি জন্য শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে সে প্রশ্ন তোলেন রিজভী আহমেদ। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার সবচেয়ে বেশি অপমানিত করেছে মুক্তিযোদ্ধাদের। টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে একজন MP, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারে। ওখানে লেখাপড়া করে MP হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি। অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, সংস্কার ও নির্বাচন একসাথে চলবে। সকালে প্রেসক্লাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত নাগরিক সমাবেশে তিনি আহ্বান জানান। বলেন, 91 সালের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য ছিল। সেটার মতো নির্বাচন দিতে হলে অনেক সংস্কারের প্রয়োজন নেই। ইতিহাস রচনা করতে চাইলে সেটা গ্রহণযোগ্য হতে হবে। জানান, বিএনপিও তাতে সমর্থন দেবে। চাল সহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সমালোচনা করেন জয়নুল আবদিন ফারুক। যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। শহীদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে। সাতক্ষীরা সীমান্তের প্রায় 2 কিলোমিটার এলাকায় সার্চ লাইট লাগিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোথাও সীমান্তে 0 পয়েন্টে, কোথাও অভ্যন্তরে গাছের ডালে বসানো হয়েছে লাইটগুলো। আরও অভিযোগ রয়েছে, ব্যাপারে বাধা দিলে BSF কর্ণপাত না করে উল্টো দিচ্ছে গুলি ছোড়ার হুমকি। ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকা, ওপারে ভারতের ঘোজাডাঙ্গা। সীমান্তের প্রায় 2 কিলোমিটার এলাকায় সার্চ লাইট বসিয়েছে BSF। এখানে ইন্ডিয়ান BSF-এরা সীমান্তের 0 পয়েন্টে লাইট লাগাইছে। গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাইট দিছে 20 থেকে 25 গজ অন্তর। আমরা যে জায়গাটা পাবো 10 গজের মতো যে ইন্ডিয়ার ভেতরে পাবো, ওরা ওই যে পোস্টটা করিয়েছে ওই পোস্টটা সম্পূর্ণ বাংলাদেশের ভেতরে। স্থানীয়রা বলছেন, আগে কোনো সার্চ লাইট ছিল না সীমান্তে। গেল 5 আগস্টের পর ধাপে ধাপে তা বসানো হয়েছে। জ্বলছে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। হাসিনা তো লিখেছে যেখান থেকে 3-4 মাস হচ্ছে আনুমানিক, সেখান থেকে এই লাইটগুলো বসাইছে এবং ওরা হচ্ছে BSF মোতায়েন করেছে বেশি। তার এলাকায় তার দেশে যা পারে করুক, কিন্তু হিসেবে আমাদের এই যে 0 পয়েন্টে সব একদম ফাঁকা হয়ে গিয়ে দিনমার মতন হয়ে গিয়ে, কিন্তু এগুলো তো ঠিক না। গেল 11 জানুয়ারি ধান রোপণে BSF বাধা দিয়েছে বলেও অভিযোগ করেছেন এক কৃষক। এ নিয়ে বিজিবি BSF ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকেও মেলেনি সমাধান। জমিটা রোপণ করতে গিয়েছিলাম, তা BSF জমিটা রোপণ করতে দেয়নি। তো আমরা জিজ্ঞাসা করার পরে বললো যে আমাদের উপরে অর্ডার, রোপণ করা যাবে না।
সীমান্তের জমি নিয়ে বিরোধ ঘটনা আগামী 20 জানুয়ারি দুই দেশের ভূমি কর্মকর্তা ও সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে মাপ জরিপের মাধ্যমে সমাধান হবে জানিয়েছে বিজিবি। এখন সেই দিনক্ষণের অপেক্ষা। বিএসএফের সার্চ লাইট বসানোর বিষয়ে বক্তব্য মেলেনি সাতক্ষীরা 33 বিজিবির পক্ষ থেকে। সীমানা লঙ্ঘন হলে যাচাই করে পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা বিজিবির সাথে কথা বলবো, যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা পদক্ষেপ নেব। হ্যাঁ, কারণ এটা তো আর আমি তো এখন যাচাই করতে পারছি না। যদি যেটা আন্তর্জাতিক সীমানা বা যে কনভেনশন যেটা আছে, তো ওইটা তো এর বাইরে তো কারো যাওয়ার সুযোগ নেই। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সহ 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মিরপুর কালশি এলাকায় পোশাক শ্রমিক সিয়াম এবং আসাদগেট এলাকায় সিএনজি আরোহী কাপড় ব্যবসায়ী আদম আলী। এ ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। দিবাগত রাত 12টা থেকে 2:30টার মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এদিকে 4 জেলার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 8 জনের। এর মধ্যে গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কুষ্টিয়ায় নিহত 7 জনই মোটরসাইকেল আরোহী। সকালে গোপালগঞ্জের ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় বাস চাপায় 3 মোটরসাইকেল আরোহী প্রাণ হারান। নিহতরা হলেন দীপু দাস, বিশাল নাগ ও হৃদয় মৃধা। হাইওয়ে পুলিশ জানায়, পোনাকাদি থেকে খেজুরের রস খেতে হিরণ্যকান্দি যাচ্ছিলেন তারা। এ সময় ঢাকা থেকে খুলনাগামী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারান 2 জন। পরে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। শুক্রবারে বন্ধ থাকার কারণে ওরা এই শুক্রবারে আর কি আবার প্ল্যান করছে যে ওরা রস খেতে যাবে। তাই রস খাওয়ার উদ্দেশ্যেই আজকে এই ডেটটা দিছিল। আজকে শুক্রবার, ওই উদ্দেশ্যে ওরা রওনা করছিল। ফোন দিছি যে ওরা 10 মিনিট হয়ে আসতেছে না কেউ। এরপরে 2খান গাড়ি নিয়ে আইছে, বলে যে দাদা ওরা অ্যাক্সিডেন্ট করছে। ওখানে ওই যে অজ্ঞাতনামা গাড়ি কেউ বলতে পারবো না কিসের সাথে ধাক্কা মারে। মোটরসাইকেলে 3 জন ছিল নাকি রস খেতে যাচ্ছিল, বাড়ি থেকে বেরোচ্ছে নাকি রস খেয়ে। অজ্ঞাতনামা গাড়ি এখন এরা কোন দিকে যাচ্ছিল তাও কেউ বলতে পারে না। চট্টগ্রামে মিরসরাইয়ে বাসের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নিপ্পু বড়ুয়া, সনি বড়ুয়া এবং মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুবেল বড়ুয়া। স্থানীয়রা জানান, হোটেল থেকে নাস্তা সেরে মোটরসাইকেলে তারা বাড়ি ফিরছিলেন। সুফিয়া রোড এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারান 3 জন। এছাড়া কুষ্টিয়ায় দৌলতপুরে ড্রামস্টাক চাপায় 1 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদিকে বরিশালের বাকেরগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 7 জন। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে 1 শিশুর মৃত্যু হলো। পড়েছে শতাধিক বসতঘর, দোকানপাট। বৃহস্পতিবার রাতে 26 নম্বর ক্যাম্পে ঘটনা ঘটে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। ভয়াবহ আগুনে পুড়ছে একের পর এক ঘর। মাথা গোঁজার ঠাইটুকু বাঁচাতে সবার প্রাণপণ চেষ্টা। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে টেকনাফের মোচনি 26 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের স্থাপনায়। আগুন নেভাতে ক্যাম্পের বাসিন্দাদের সাথে যোগ দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। রাত 12:15 নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন, কিন্তু পুড়ে মারা যায় 6 বছরের এক শিশু। ক্যাম্প ইনচার্জের দেয়া তথ্য অনুযায়ী আগুনে পুড়েছে শতাধিক ঘর, দোকানসহ বিভিন্ন স্থাপনা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শেষ সম্বলটুকু সরিয়ে নিতে পারেনি অনেকে। যারা ঘর হারিয়েছেন তাদের পাশের রোহিঙ্গা শিবিরগুলোর মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয়ের জন্য নেওয়া হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ।
যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে। 2-1 দিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে তিনি সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার বয়স এবং সবকিছু বিবেচনায় রেখে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্তে যাবেন তারা কোন প্রক্রিয়ায় তার চিকিৎসা হবে। পরবর্তীতে সে অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে 8 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে বলেন, এটা নির্ভর করছে চিকিৎসকদের ওপরই। দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আসা যাবে যে লাইন অফ ট্রিটমেন্টটা কী হবে, পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা বা চিকিৎসা চলবে। কিন্তু আপনারা আমরা সবার কাছে ওনার সুস্থতার জন্য, ওনার রোগ মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমাদের দেশবাসীর কাছে দোয়া করার জন্য সবাইকে আমরা ওনার পরিবারের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন। তুলনামূলক দুর্বল মেডিকেল কলেজের মান উন্নয়নে উন্নত মেডিকেল কলেজের সাথে একীভূতকরণের চিন্তা করছে সরকার, এমনটা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষার হল পরিদর্শনকালে কথা জানান তিনি। ঢাকা সহ এবার সারা দেশে MBBS ভর্তি পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 1,35,261 জন শিক্ষার্থী। সকাল 10টায় ছিল MBBS ভর্তি পরীক্ষা। তবে যানজট এড়াতে প্রায় সবাই নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রগুলোর সামনে জড়ো হন। সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন জমা পড়ে 1,35,261টি। দেশের 110টি মেডিকেল কলেজে প্রায় 5,380 আসন, অর্থাৎ চলতি বছর প্রতি আসনের বিপরীতে লড়েছেন 25 জন। প্রত্যাশা করতেছি চান্স পাওয়ার আর কি, মা বাবার আশা। আলহামদুলিল্লাহ প্রস্তুতি খুবই ভালো, প্রত্যাশাও করতেছি বেস্টের জন্য। সো হোপ ফর দ্য বেস্ট। কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, সবার নাগালের বাইরে, এমন না যে নাগালের বাইরে ছিল এরকম কিছু না, কোয়েশ্চেন ভালোভাবে অ্যান্সার করার মতো ছিল। গেল বছরের তুলনায় আসন প্রতি এবার পরীক্ষার্থী বেড়েছে 6 জন। তবে কলেজের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি শিক্ষক নিয়োগেও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে মনে করেন স্বাস্থ্য উপদেষ্টা। ভাগ হয়ে গেছে এবং শিক্ষকও কীরকম, শিক্ষকরা তো সেই ট্রেনিংটা থাকতে হবে, শিক্ষকরা সেই নলেজটা থাকতে হবে। তো সেইগুলি যদি না থাকে, আমি শিক্ষকের ক্ষেত্রেও চাই যে ভালো শিক্ষকরা ওই লাইনে থেকে তাদেরকে পড়াবে, যাতে করে পড়াশোনাগুলো তাদের ভালোভাবে হয়। কেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা জানান, নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবেই হয়েছে পরীক্ষা। মেডিকেল কলেজগুলোর মান উন্নয়নের পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা বাড়ানোর দিকেও গুরুত্ব আরোপ করেন তিনি। ইন্টার্ন এখন পড়ছে, তারও 5 বছর হয়ে যাবে, সেও কোনো প্রফেসরের দেখা মেলেনি। তাহলে একটা মেডিকেল কলেজ যদি মেডিসিনের প্রফেসর নাই, সে পড়াশোনা করলো, এরকম নানান সাবজেক্টের কথা আসছে। তো কাজে এগুলো নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে। এছাড়াও সারা দেশের বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নেন মেডিকেলে ভর্তি ইচ্ছুকরা। প্রশ্ন নিয়েও প্রকাশ করেন সন্তোষ। পরীক্ষা তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, আর প্রশ্ন সহজই হয়েছে, কিন্তু সহজের মধ্যে থেকে একটু ঘুরানো পেঁচানো আর কি। সবার ইচ্ছা ছিল মেডিকেলে ভর্তি, তাই পরীক্ষা দিয়েছি। আসলে প্রিপারেশনও মোটামুটি ছিল, কিন্তু দেখা গেছে প্রশ্ন আগের তুলনায় মোটামুটি সহজ হয়েছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত অনেকের শিক্ষা জীবন অনিশ্চয়তায়। তাদের ভবিষ্যৎ বিবেচনা করে বাছাই করে 100 জনকে স্কলারশিপ দেবে সন্তান ও অভিভাবক ফোরাম। সকালে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জানানো হয়, প্রথম ধাপে 30 জনকে দেয়া হবে এই বৃত্তি। শিক্ষা জীবন সমাপ্ত না হওয়া পর্যন্ত সন্তান ও অভিভাবক ফোরাম প্রতি মাসে 5,000 টাকা করে দেবেন। পাশাপাশি আহতদের বিনামূল্যে চিকিৎসা দেবে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন। আয়োজকরা জানান, তাদের উদ্দেশ্য শিক্ষার্থীরা যেন কারো মুখাপেক্ষী না থাকে। উদ্যোগটিতে সাধুবাদ জানিয়ে মানবাধিকার সামাজিক সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানায় শিক্ষার্থীরা। তারা উদ্যোগটা ভালো নিছে এবং তারা জাস্ট 100 জনকে দিতেছে, এমন করে যদি আরও বেশি সংখ্যাটা বাড়ানো যায়। এই সরকারের আওতায় থেকেই আমরা যেন আমাদের পুনর্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুযায়ী প্রায় এসআই লিস্টে হলো 255 জনের হওয়ার কথা, তার মধ্যে 217 জন প্রায় সিলেক্টেড। 217 জনের মধ্যে এখনও কোনো ব্যক্তিকে টাকা দেওয়া হচ্ছে না। যে আহতরা যারা ছিল তাদের যে পাশে যেভাবে থাকার কথা সে তুলনায় আমরা তাদের পাচ্ছি না। জুলাই গণ অভ্যুত্থানে গুলি চালানো আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার না করার অভিযোগ উঠেছে কুমিল্লায়। 4 আগস্ট হামলা ও গুলি চালানো হয়েছিল, তাতে দেবিদ্বারে আহত হন অর্ধশতাধিক মানুষ। ঘটনার এতদিন পরেও ধরা পড়েনি
মূল আসামিরা। বাবার আদর ভাগ্যে জুটেনি 4 মাস বয়সী রাইহানের। ছেলে জন্মের আগেই গত 4 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ হারান হতভাগ্য বাবা আব্দুর রাজ্জাক রুবেল। দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। আমার স্বামীটারে তারা এইভাবে মারছে, নির্মমভাবে মারছে, এমন ভাবে মারছে পুরো শরীরের এক একটা হাড়ি মনে হয় আস্তে রাখছে না। আন্দোলনে অংশগ্রহণকারীদের অভিযোগ, সেদিন গুলি চালিয়েছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। গুলিবিদ্ধ সহ আহত অর্ধশতাধিক মানুষ। হত্যাকাণ্ডে বাংলাদেশে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সঠিক বিচারটা কিন্তু হচ্ছে না। প্রমাণ থাকা সত্ত্বেও তারা প্রশাসনিক কোনো ব্যবস্থা এখনো নিচ্ছে না। এখন আমার যে ধারণাটা, এখন আমাদের পুলিশ প্রশাসন ব্যর্থ আছে, এখন তার কিছু করতে পারে না। হামলা ও খুনের ঘটনায় 200 অজ্ঞাত ও 70 জনের নাম উল্লেখ করে 2টি মামলা হয়েছে। অভিযোগ উঠেছে আসামিরা সবাই চিহ্নিত হলেও তাদের গ্রেফতার করছে না পুলিশ। কালাম বাহিনীর পিস্তল বাহিনী, তার 25 জন পিস্তল বাহিনী সহ যেখানে নির্দ্বিধায় আমাদের দেবিদ্বার চত্বরে গুলি করা হয়েছে। এই আওয়ামী লীগের দোসরদের যারা এই মরহুম এই হত্যাগুলা ঘটিয়েছে তাদেরকে কেন ধরছে না আমরা বুঝতেছি না। পুলিশ বলছে এরই মধ্যে 2 মামলার 20 আসামিকে গ্রেফতার করেছে তারা। অবশ্যই আসামি গ্রেফতারের প্রচেষ্টাও রয়েছে এবং এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। জুলাই বিপ্লবে বর্বর হামলা ও নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচার কাজ সম্পন্ন করলেই শহীদদের আত্মা শান্তি পাবে, এমনটাই মনে করেন সচেতন মহলসহ সাধারণ মানুষ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতিকে নষ্ট করা যাবে না। মাটি, পানি, বায়ু রক্ষায় সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নটরডেম কলেজে 15তম জাতীয় প্রকৃতি সম্মেলনে তিনি আহ্বান জানান। বলেন, লস অ্যাঞ্জেলেসের অবস্থা দেখে শিক্ষা নেওয়া উচিত। প্রকৃতিতে এমন কিছু নষ্ট করা যাবে না যা তৈরি করা অসম্ভব। রিজওয়ানা হাসান বলেন, নতুন প্রজন্ম যথেষ্ট প্রকৃতি বান্ধব, পরিবেশ রক্ষায় তাদের এগিয়ে আসতে হবে। প্লাস্টিক বোতল বাদ দিয়ে কাচের বোতল ব্যবহারেরও পরামর্শ দেন এই উপদেষ্টা। নটরডেম কলেজে 2 দিনের এই প্রকৃতি সম্মেলনে 12 জেলা থেকে 1200 শিক্ষার্থী অংশ নিয়েছে। Look at Los Angeles today. Think about what's happening there. With all the powers in their hand, with all the technologies in their hand, a country like USA is helpless. We have to protect our air. We have to protect our soil. We have to protect our water. বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা কলেজের গ্র্যান্ড রিউনিয়ন, যেখানে প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নিয়েছেন। মুন্সিগঞ্জের ঢালিস আম্বার নিবাস রিসর্টে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। পুরো অনুষ্ঠানটি সাবেক বর্তমান শিক্ষার্থীদের পারিবারিক অনুষ্ঠানে রূপ নিয়েছে। দীর্ঘ সময় পর কলেজ জীবনের সহপাঠী বন্ধুদের কাছে পেয়ে বাঁধ ভাঙা আনন্দেও উচ্ছ্বাসে মেতেছে তারা। অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। দেশের ঐতিহ্যবাহী এই কলেজের পুনর্মিলনীতে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অনেক সাবেক শিক্ষার্থী। আজকের দিনে বন্ধুরা পুরনো দিনের সেই স্মৃতি হাতড়ে ফিরেছেন। শফিক রহমান সহ সবাই আমরা বিলো 20, এটা হচ্ছে আজকে আমাদের অনুভূতি। বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা। আমরা মানসিকভাবে সবাই সেই ইন্টারমিডিয়েট, আর ইন্টারমিডিয়েট হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মেমোরেবল একটা টাইম। 90, 91 সকল ব্যাচ এবং সকল ঢাকাগুলো এখানে 2008 পর্যন্ত আছে আমাদের ব্যাচ। আমাদের মনে হয় যে সবাই যেন মনে হয় যে আমরা যৌবনে শৈশবের দিনগুলো ফিরে গেছি। অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী ষষ্ঠ রোকেয়া বিতর্ক উৎসবের প্রথম দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে এই বিতর্ক উৎসব আয়োজন করা হয়েছে। বিতর্ক অনুষ্ঠানটি ট্যাব পদ্ধতিতে আয়োজন করা হয়েছে। রোকেয়া বিতর্কে 32টি দল থেকে নকআউটের পদ্ধতিতে 16টি দল নির্বাচিত হয়েছে। তাদের নিয়ে ট্যাব পদ্ধতিতে 3 রাউন্ড বিতর্ক অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেমিফাইনালে উঠবে 2টি দল। আগামীকাল শনিবার রোকেয়া বিতর্ক উৎসবের ফাইনাল অনুষ্ঠিত হবে বিকেল 3টায়। এছাড়া আগামীকাল পদ্মরাগ নামে একটি ম্যাগাজিনও প্রকাশিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশ থেকে 32টা দল অংশ নিয়েছে। এই 32টা দলের মধ্যে নকআউট পর্বে 16টি দল বাদ হয়ে গিয়েছে এবং আমরা বাকি 16টা দল নিয়ে আজকে সারাদিন বিতর্ক অনুষ্ঠিত করব, যার থেকে আমরা আসলে 6টা টিমকে প্রি সেমি ব্রেক দিতে পারবো এবং আজকে আমরা সেমি পর্যন্ত অনুষ্ঠিত করতে পারবো। আগামীকাল আমাদের বিকাল 3টা থেকে ফাইনাল বিতর্কটা অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যা 6:30 থেকে আমাদের পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান। রোকেয়া বিতর্ক অঙ্গন প্রথমবারের মতো তার একটি স্মরণিকা প্রকাশ করতে যাচ্ছে পদ্মরাগ নামে। তো কালকে এই পদ্মরাগের মোড়ক উন্মোচন হবে। মাঝে মাঝে ইচ্ছে হয় শহরের যান্ত্রিকতা ফেলে এক ছুটে যদি বেরিয়ে যাওয়া যেত, যেখানে খাবারের গন্ধে মনে পড়ে যাবে শৈশব, বুক ভরে নিয়ে যাবে শ্বাস। রাজধানীর অদূরে আছে তেমনই এক জায়গা, গ্রামীণ পরিবেশে সেখানে সত্যিই পাওয়া যায় মাটির গন্ধ। বাঙালির জিভে জল আনা সব খাবার আর গ্রামীণ পরিবেশের খাদ্য ভাণ্ডারের কথা জানাবেন সুমাইয়া ঐশী। ক্যামেরায় ছিলেন মাহফুজ মিঠু। দক্ষ হাতের সূক্ষ্ম কাজ, নিষ্প্রাণ আটার গোলায় ধীরে ধীরে যেন প্রাণ সঞ্চার করেন কারিগর। আগুনের আঁচে পোক্ত হয় গড়ন, তৈরি অনন্য রুমালি রুটি। ঢাকার অদূরে পূর্বাচলে এভাবেই দিন রাত চলে ভোজন কারিগরদের ব্যস্ততা। শহরের যান্ত্রিক রন্ধন কৌশলের বাইরে গিয়ে এখানে আজ পড়ে মাটির উনুনে, তাতেই আকার পায় চিতই পিঠা, চাপটি সহ হরেক স্বাদের পিঠাপুলি। পূর্বাচলের নীলা মার্কেট এলাকার এই খাদ্য ভাণ্ডারের সবচেয়ে বড় আকর্ষণ হাঁসের মাংস। রুমালি রুটি বা চাপটির সঙ্গে কষিয়ে এক প্লেট হাঁসের মাংস। এই তৃপ্তির জন্যই ঢাকা থেকে এত দূর ছুটে আসেন ভোজন রসিকরা। হাঁসের মাংস, ফুচকা, চাপটি, মানে অনেক কিছু খেয়েছি, সব কিছুই আমার খেতে ভালো লাগছে। আসলে এখানকার পরিবেশটাই অন্যরকম, তো এখানে আসলে আমাদের গ্রামের কথা মনে পড়ে যায়। পুরনো পদ্ধতিতে মাটির চুলায় আর কি রান্না হয়, এই স্বাদটা আসলে আবারও আমি মনে করতে যাচ্ছিলাম। পরিবেশটা আমার খুবই ভালো লাগে, একদম গ্রামের মতো আর খুবই আন্তরিক। প্রতিদিন সকাল 10টা থেকে দোকানের ঝাঁপ খোলেন দোকানিরা। মাঝরাত পেরিয়ে অতিথি আপ্যায়ন চলে ভোর পর্যন্ত। রাত যত গভীর হয় পূর্বাচলে খাবারের গন্ধ তীব্র হয় তত। দোকানিরা জানালেন, দিনে একটি দোকানেই হাঁস লাগে 1 থেকে 150টি। সরকার ছুটির দিন শুক্র শনিবার আর এমনি ছুটির দিন লাগে আপনার 115 থেকে 20টা হাঁস লাগে, আর নর্মালি 50 থেকে 60টা হাঁস লাগে। ময়দা লাগে আপনার রুটির জন্য 20 কেজি, আর চাপড়িটা আপনার 25 থেকে 30 কেজি যায়। 30-35 হাজার 40 হাজার টাকা বেশি, এক এক দিন এক এক রকমের বেচা কিনি হয়। ছুটির দিনে পূর্বাচলের এই এলাকায় তিল ধারণের ঠাঁই থাকে না। বুক ভরে গ্রামের গন্ধ আর বাঁশ বেড়ার তৈরি হেসেলে খাবার খেতে ভিড় করেন বহু মানুষ। তাদের বক্তব্য, হাজার হোক যন্ত্রের মন্ত্রে মুগ্ধতা থাকে না। শীতের রাতে ধোয়া ওঠা এমন গরম পিঠা কিংবা হাঁসের মাংস, তাও আবার মাটির চুলার পাশে বসে, এই স্বাদ কোথায় পাবেন? চাকচিক্য তো শহরেও আছে, তবে এইটুকুন স্বাদের জন্যই এত দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, পূর্বাচল, নারায়ণগঞ্জ। উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জে তারুণ্যের উৎসবে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টানা খেলা। উপভোগ করতে জড়ো হন হাজারো মানুষ। দর্শক, চলুন দেখে আসি সে আয়োজনের কিছু অংশ। দর্শক মিলে যে আমরা এত সুন্দর উপভোগ করতেছি, অসাধারণ, খুব ভালো লাগছে। ধন্যবাদ যারা এই খেলার আয়োজন করেছেন, তারা যেন প্রতি বছর এই খেলার আয়োজন করে। খেলাটিকে তারুণ্যের উৎসব হিসাবে নতুন প্রজন্মকে উপহার দেওয়ার জন্য এবং বাংলাদেশের সকল জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এই খেলার আয়োজন করেছি।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অবাধে চলছে জাটকা নিধন। অবৈধ জাল ব্যবহার করে এসব মাছ ধরা হচ্ছে। নদীর ঘাট আর খোলা বাজারে প্রকাশ্যেই সেসব বিক্রি হচ্ছে। সব দেখেও নির্বিকার মৎস্য বিভাগ। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দল বেঁধে ইলিশ শিকার করছেন জেলেরা, কিন্তু বেশিরভাগ জেলেই অবৈধ কারেন্ট ও বেহুন্দি জাল নদীতে ফেলছেন। ভোলায় অবৈধ জালে উঠে আসছে ঝাঁকে ঝাঁকে জাটকা। রাত্রে গেছি, জাটকা মাছ 10 আলি পাইছি, 250 টাকা আলি বেচছি। এখন তো ব্যাগ কই 4-5 আলি পায়, এখন তো বেচা কিনা নর্মাল। জাটকা মাছ ধরি তো দেখা গেছে বেচকিয়া সালপাতা নি কিনকিয়া খাই, আনারা তো মনে করেন সংসার চলবে না। সমিতি বলে, সমিতি আছি, এই জন্য আর কি জাটকা মাছ ধরা। পেটের দাম আমাকে ধরতে হয়, কিছু করার নাই। শিকার করা জাটকা প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশা জংশন, তুলাতুলি, নাসির মাঝি, রাজাপুর, ভেদুরিয়া সহ জেলার 7 উপজেলার বিভিন্ন মৎস্যঘাটে। জাটকার গোটলাটা ওটা আপনার 500, 600, 700 টাকা আলি, জাটকাটা 250-300 টাকায় এই ওটা আর কি। জেলেরা তো বড় মাছ পায় না, না থাকার কারণে মনে করেন আমরা টুকিটাকি আইলে গদি ঘর চালাইতে গিয়া, স্টাফ চালাইতে গিয়া আমরা টুকিটাকি কিছু আইলে বেচতে হয় বাধ্যতামূলক। ঘাট থেকে জাটকা চলে যাচ্ছে পাইকারি আর খুচরা বাজারে। এটা জাটকার বড়টা, মানে জাটকার বড়টা এটা সবাই বলছে যে 11 ইঞ্চি হইব, এই হিসাবে আমার কিনা। আমরা তো এখানে এক বাগানে, আপনি হয়তো ঝুড়ি বড় বড় ঝুড়ি আছে না, সেগুলো তো বরিশাল ভাষা রয়েছে, আমরা তো আনি না ততটা। প্রতিদিন টনে টনে জাটকা যাচ্ছে বিভিন্ন জেলায়, কিন্তু এসব দেখার দায়িত্ব যাদের, কি করছে সেই মৎস্য বিভাগ? দৌলতখান এবং সদরে কিন্তু অভিযান চলছে, ইতিমধ্যে শুরু হয়েছে। 2টা টিম সেখানে অভিযান করছে এবং পাশাপাশি আমরা বাজারে অভিযান করছি, বোরানুদ্দিন এবং লালমোহনে যেখানে জাটকাটা পাওয়া যাচ্ছে। আমরা সদরেও দেখেছি কিছু কিছু জায়গায় জাটকা তারা আহরণ করার চেষ্টা করছে, সেটা আমরা অভিযানের আওতায় এনেছি এবং আশা করি যে কমিং অপারেশনের মধ্য দিয়ে যে অবৈধ জালটা আছে সেটা আমরা অপসারণ করব। নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা থাকে। আমিন বাবু, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত বিল ইসরায়েলের পার্লামেন্টে উত্থাপন করা হবে শনিবার, জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস। এর আগে কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে কোনো মূল্যে চুক্তি বাস্তবায়ন করবে হামাস। আর তেল আবিব বলছে এই চুক্তি প্রমাণ করে ইসরায়েলের সক্ষমতা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ইসরায়েল সমঝোতা হলেও এই ইস্যুতে তেল আবিবের পক্ষ থেকে স্পষ্ট কোনো বিবৃতি না আসায় সৃষ্টি হয় ধোঁয়াশার। অবশেষে শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার মন্ত্রিসভায় বিলটি অনুমোদন হওয়ার কথা। বুধবার রাতে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয় মধ্যস্থতাকারীরা। বন্দীদের মুক্তি দিতে যে চুক্তি, তাতে সমঝোতা হয়েছে। এই চুক্তি প্রমাণ করে যে ইসরায়েল কতটা শক্তিশালী। হামাসের দিন শেষ, গাজা এখন মুক্ত। এর আগে হামাসের বিরুদ্ধে চুক্তির শর্ত ভাঙার অভিযোগ আনে ইসরায়েল। পাল্টা প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলছে যে কোনো মূল্যে চুক্তি বাস্তবায়নে বদ্ধপরিকর হামাস। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হয়েছে। একটি বিষয় আপনাদের নিশ্চিত করতে চাই, তা হলো যে কোনো মূল্যেই চুক্তি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর হামাস। এর পাশাপাশি আরব দেশগুলোর প্রতি আমাদের আহ্বান, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা পুনর্গঠনে আপনারা এগিয়ে আসুন। রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে যুদ্ধবিরতি চুক্তির পরও গাজা জুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব, অব্যাহত রয়েছে তা। বর্বরতার মাত্রা আরও বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন। চুক্তি ঘোষণার পর এখন পর্যন্ত উপত্যকায় 87 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 21 জনই শিশু। নিহতের তালিকায় 25 নারীও রয়েছে। জাবালিয়া, খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় চালানো হয়েছে বিমান হামলা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় 46,800 ফিলিস্তিনি, আহত 1 লাখেরও বেশি। গাজা যুদ্ধবিরতির পেছনে কি ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাই মুখ্য? চুক্তি সইয়ের পর থেকেই আলোচনায় নয়া মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের অভিমত, নিজ স্বার্থেই এতদিন বিবাদ জিইয়ে রেখেছিলেন জো বাইডেন। ফাটল ধরাতে চাননি নেতানিয়াহুর সাথে সুসম্পর্কেও, যা মসনদে বসার আগেই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। সরাসরি হুমকি, চুক্তি না হলে নারকীয় পরিস্থিতি দেখবে মধ্যপ্রাচ্য।
প্রায় 1 বছর ধরে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকরে হয়েছে দফায় দফায় বৈঠক। মধ্যস্থতাকারীরা আশার বাণী শোনালেও বিবদমান পক্ষগুলোর ছিল না নড়চড়। অবশেষে আলোর মুখ দেখল যুদ্ধবিরতি চুক্তি। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের ঠিক আগ মুহূর্তে ঘোষণা এলো, সই করেছে হামাস ইসরায়েল উভয় পক্ষই, যার জন্য ট্রাম্পকেই কৃতিত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন মসনদে বসার আগেই মধ্যপ্রাচ্যে প্রভাব খাটালেন খেপাটে এই রাজনীতিক। এটা স্পষ্ট, ট্রাম্পের অভিষেকের আগেই যুদ্ধবিরতি কার্যকর করতে চাইছে হামাস আর নেতানিয়াহু প্রশাসন। অথচ গেল মে মাস থেকেই চুক্তিটি আলোচনার টেবিলে। বোঝাই যাচ্ছে এর পেছনে প্রেসিডেন্ট ট্রাম্পের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। শর্তে খুব একটা পরিবর্তন না এলেও সমঝোতায় কেন এ দীর্ঘসূত্রতা? বিশ্লেষকরা বলছেন নির্বাচনের জয়ের পরই মধ্যপ্রাচ্য ইস্যুতে বেশ কয়েকবারই হুঙ্কার দিয়েছেন ট্রাম্প, তাতেই অবস্থান পাল্টালো যুদ্ধরতরা। বাইডেন প্রতিনিধিরা দীর্ঘ সময় ধরেই এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছে, তবে নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগে তারা ইচ্ছুক ছিলেন না, আর এই কারণেই দীর্ঘসূত্রতা। তবে নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পরেই ঘুরেছে আলোচনার মোড়। সোমবার দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তার একদিন আগেই চুক্তির শর্ত অনুযায়ী জিম্মি বিনিময় শুরু হওয়ার কথা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে মাত্র ৩ দিন পরে যুক্তরাষ্ট্রের মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কেমন হতে যাচ্ছে নতুন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি? দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের আগে বারবার উঠছে একই প্রশ্ন। আগের মেয়াদের সাথে তুলনা দিয়ে হচ্ছে বিচার বিশ্লেষণ। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর নিজেকে সবচেয়ে বড় ইসরায়েলপন্থী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তেল আবিবের হয়ে বিতর্কিত সিদ্ধান্ত নিতেও দেখা গেছে তাকে। আগের মেয়াদে তার আমলে পশ্চিম তীরের ইতিহাসে সবচেয়ে বেশি জায়গা দখল করেছে ইসরায়েলিরা। নীরব থেকে যেন তার বৈধতাই দিয়েছিল ট্রাম্প প্রশাসন। ২০১৮ সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে জন্ম দেন তুমুল সমালোচনার, এমনকি সেখানে দূতাবাসও খোলে ওয়াশিংটন। একই বছর গোলান মালভূমিকেও ইহুদি ভূখণ্ডের অংশ হিসেবে স্বীকৃতি দেন ডোনাল্ড ট্রাম্প। কৃতজ্ঞতা প্রকাশে গোলান মালভূমিতে দখলকৃত বসতির নামকরণও ট্রাম্পের নামে করেছিল ইসরায়েলিরা। এবারও ট্রাম্পের শাসনামলে এমন নীতিরই প্রত্যাশা তেল আবিবের। মসনদে পুনরায় অধিষ্ঠিত হওয়ার আগেই হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হলে নারকীয় পরিস্থিতি তৈরির হুমকি দিয়েছেন তিনি। তাই গাজায় যুদ্ধ থামার ইঙ্গিত মিললেও চুক্তি যে ইসরায়েলপন্থী হবে তা অনেকটাই অনুমেয়। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানের জন্য খুব একটা সুখকর হবে না ট্রাম্প 2.0 আমল। আগের মেয়াদে তার নির্দেশে মার্কিন অভিযানে নিহত হন আইআরজিসি কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি। একই সাথে তেহরানের পরমাণু চুক্তি থেকে সরে আসে ওয়াশিংটন। ট্রাম্প এবারও একই পথে হাঁটলে ভাটা পড়বে ইরানের পরমাণু প্রকল্পে। মধ্যপ্রাচ্যে দাপট কমতে পারে তেহরানের প্রক্সি গ্রুপগুলোরও। আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অনিক রহমান, যমুনা নিউজ। আজকে এখানেই শেষ করছি দুপুরে বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।